পাহাড় নিয়ে নিয়মিত মুক্ত আলোচনায় আপনাদের স্বাগতম। আমরা আজকে বম জাতিগোষ্ঠীকে নিয়ে, আপনারা জানেন সাম্প্রতিক সময়ে অনেক কিছু হয়ে যাচ্ছে এবং বম জাতিগোষ্ঠীকে বাংলাদেশের লোকেরা চিনছে কোকিচিন ন্যাশনাল ফ্রন্ট যখন আবির্ভাব হয় তারপরে থেকে সাধারণত বাংলাদেশের লোকদের কাছে বম নামটা বেশ পরিচিত। সাম্প্রতিক সময় অনেকগুলো ঘটনা ঘটে গেছে। আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামের একটি জাতিগোষ্ঠী এবং আমাদের যে পার্বত্য চট্টগ্রাম 12টা জাতিগোষ্ঠী আছে তার মধ্যে বম একটা চমৎকার একটা জাতিগোষ্ঠী। তো আজকে উদ্দেশ্যটা ভিডিওর একটু অন্য, যে আমরা চাচ্ছি যে এই বম জাতিগোষ্ঠীটার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই জাতীয় তো একটা ব্যাপার আছেই, তার সঙ্গে আমরা চেষ্টা করতেছি যে বম জাতিগোষ্ঠীটা আসলে কী, জনসংখ্যা কত এবং কোনো রিউমার ছড়াইলে সেটা আসলে আমরা কতটুকু এই বিষয়টা জানবো। মানে জাতিগোষ্ঠীটা সম্পর্কে যদি আমরা না জানি, ভালো মন্দ কোনো একটা যে মতামত আপনি জানাবেন, বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে হয়তো আপনি পাহাড়ে যাননি বা তাদের সঙ্গে পরিচয় নেই, আপনারা তাকে চিনেন না, কিন্তু তারপরেও একটা আমরা দেখতে পাইছি যে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের একটা মতামত করার, একটা মতামত দেওয়ার যে কোনো বিষয়ে একটা অভ্যাস আছে। তো সে জায়গা থেকে যদি একটু জানাশোনা থাকে জাতিগোষ্ঠীটা সম্পর্কে, আপনাদের মতামত দেওয়াটাও সহজ হবে এবং আমি চেষ্টা করব যে আজকে বম জাতিগোষ্ঠী নিয়ে, এই পার্বত্য চট্টগ্রামের চমৎকার এই জাতিগোষ্ঠীটা নিয়ে 2-4টা কথা বলতে, আমি যতটুকু জানি ততটুকুর মধ্যে থাকার চেষ্টা করব। এবং আমার কথার মধ্যে কোনো যদি ভুল হয়ে থাকে, আমি বাংলাদেশের নাগরিক, আমি আপনাদের ভাই এবং আমি মুক্তভাবে, আমি এই দেশকে ভালোবাসি, আমি মুক্তভাবে আমার কথাগুলো, কারণ তারাও বাংলাদেশের নাগরিক, তারাও এই দেশেরই মানুষ, এই দেশেরই সন্তান, সে জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সবাই মুক্তভাবে আমরা আসলে কথাবার্তা বলি এবং সবাইকে রেসপেক্ট দিই। যদি কোনো ভুল হয়ে থাকে সে ব্যাপারে আপনারা এখানে অবশ্যই আলোচনা বা সমালোচনা অবশ্যই করতে পারেন, কিন্তু অবশ্যই গালিগালাজ না। কারণ আমরা দেখতে পাইছি যে এর আগে প্রচুর গালিগালাজ, একটা শ্রেণীর লোকজন আছে যারা আসলে জানতে চায় না, বুঝতে চায় না, শিখতে চায় না, তারপরেও কিন্তু গালিগালাজ করে। তো যাই হোক, বম জাতিগোষ্ঠী হলো, বম শব্দটার একটা খুব চমৎকার মিনিং আছে। বম মানে কিন্তু বন্ধন, মানে খুবই চমৎকার একটা ব্যাপার। চিন্তা করেন, বন্ধন, আপনার সঙ্গে আমার যে বন্ধন, যে একদম ভাইয়ের সঙ্গে ভাইয়ের যে বন্ধন, বন্ধুর সঙ্গে বন্ধুর যে বন্ধন, এই বন্ধন কথাটা আসছে যেখান থেকে, সেটা জীবদের যাবতীয় কর্ম, শিকার পর্ব, নৃত্যগীত, পানাহার, দেবতার উদ্দেশ্যে যজ্ঞ সম্পাদন এবং এগুলো সব কিছু সম্মিলিতভাবে সম্পাদন করার রীতি থেকে এই বম শব্দটির উৎপত্তি। তার মানে আমরা খুব ধারণাই করতে পারি যে বমরা আজকের দিনে এসে যে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ বম জাতিগোষ্ঠী খ্রিস্টান ধর্মের অনুসারী, এটা একটা সময় তারা ছিল না। আমার অভিজ্ঞতাটা আছে রুমাতে, আমি যদি ভুল না করে থাকি, স্মৃতি থেকে বলতেছি, রুমাতে 2016 কি 17 এরকম একটা সময়ে বমদের খ্রিস্টান ধর্ম মানে ওরা ধর্মান্তরিত হওয়ার 100 বছর একটা পূর্তি অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানটা আমার দেখার সৌভাগ্য হয়েছিল এবং এটা রুমাতে হয়েছিল এবং চমৎকার একটা অনুষ্ঠান। এবং ওরা খ্রিস্টান হয়েছে 100 বছর মানে বাংলাদেশ জন্মের বয়স আপনারা জানেন, তারও অনেক আগে থেকে তারা কিন্তু খ্রিস্টান এবং তারা এই জুম পাহাড়ের ভূমিপুত্র। এবং আমরা যাদেরকে অরিজিনাল ভূমিপুত্র বলি, আপনি যদি বমদের নিয়ে আপনি এই কনফিউশন একেবারেই নাই। এর কারণটা কি, আমি এই জিনিসগুলো আমি আজকের ভিডিওতে বলার চেষ্টা করব। অন্যরা মন খারাপ করেন না বা অন্য কোনো জাতিগোষ্ঠী বলে কথা, আমি একটা জাতিগোষ্ঠী নিয়ে যেহেতু আজকে কথা বলতেছি, তাদেরকে সঠিকভাবে জানানোটা আমি মনে করি যে এটা আমার দায়িত্ব এবং ওই জায়গা থেকে আসলে কথা বলার চেষ্টা করতেছি। আমরা যদি খেয়াল করি বমরা কোথায় বসবাস করে, প্রথম ব্যাপার, বমরা কিন্তু সব জায়গায় নাই। আপনি খাগড়াছড়িতে কোনো বম জাতিগোষ্ঠীর লোককে খুঁজে পাবেন না, আপনি রাঙ্গামাটিতে না, রাঙ্গামাটির একেবারে দুর্গম অঞ্চল বিলাইছড়িতে কিছু বম পাড়া আছে, এটা রাঙ্গামাটি এরিয়ার মধ্যে পড়ছে, কিন্তু রাঙ্গামাটি এরিয়ার মধ্যে পড়লেও এটা বান্দরবনের সঙ্গে কানেক্টেড। আপনারা জানেন আমরা এই সাইডগুলোতে ট্রেকিং করছি একটা সময়, এবং আমরা এই দিক দিয়ে যদি ট্রেকিং রুটটা ধরি আমরা এভাবে, আপনার পাহাড় যারা চিনেন তারা হয়তো অনেকটা বুঝতে পারবেন, বা পাহাড়ে যারা ট্রেকিং করেন বা পাহাড়ের মানুষ যাদের ম্যাপগুলো সম্পর্কে পাহাড়ের আইডিয়া আছে তারা হয়তো বুঝতে পারবেন। আপনারা যদি রোয়াংছড়ি থেকে আপনারা যদি ব্যাংছড়ি হয়ে তারাসাতের পুরাপাড়া, তারপরে আপনার লুংলাই পাড়া, শঙ্খমণি কারবারি পাড়া, আপনি ওই দিক দিয়ে কিন্তু সিপ্পির নিচের ওই দিক দিয়ে লাইনটা ধরে কিন্তু বিলাইছড়ি উঠে যাওয়া যায় ওই দিক পর্যন্ত। তার মানে আমরা লুংলাই পাড়া, এটা কি বম পাড়া, হ্যাঁ, শঙ্খমণি পাড়া বম পাড়া, এই সাইডগুলো দিয়ে আপনি যদি এদিকে রনিনপাড়া বম পাড়া, তো এই সাইডগুলো দিয়ে আপনারা যদি এই দিক দিয়ে বিলাইছড়ি ঢুকে যান, তাহলে আপনারা এই লাইনটা পুরো যে পাহাড়ের আমাদের আরও সহজভাবে যদি আমি বলি যে ম্যাপের কোন সাইডটা, ম্যাপের আপনারা যদি বাংলাদেশের চিটাগং হিল ট্র্যাক্সের ম্যাপে আসেন, ম্যাপে এসে আপনারা পিছনের সাইডটাতে আসবেন, অর্থাৎ সাজেকের দিকে ওই লাইনটা না, আপনারা যদি ওইদিকে তো ত্রিপুরা পড়ছে বাম দিকে, ডান দিকে মিজোরাম পড়ছে। এখন আপনারা যদি মিজোরামের অংশটা খেয়াল করেন, মিজোরাম
এবং বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলটা এবং চীন স্টেটের সঙ্গে, মানে চীন দেশ না, চীন স্টেটটার সঙ্গে মিয়ানমারের যে আমরা বর্ডার শেয়ার করি, এই চীন স্টেটের এই সাইডটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে চীন স্টেট ঘেঁষা বা মানে চীন স্টেট এবং বাংলাদেশের চিটাগং হিল ট্র্যাক্টসের বান্দরবনের সীমান্তবর্তী যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোতে বম জাতিগোষ্ঠীর বেশিরভাগ বসবাস। এখন বাংলাদেশে বম পাড়ার সংখ্যা কত? প্রায় 70টার মতো পাড়া আছে। আমি কম বেশি 2-4টা পাড়া হতে পারে, কিন্তু 70টা আপনি ধরে রাখেন, 70টা বম পাড়া বাংলাদেশে, 70টা বম জাতিগোষ্ঠীর পাড়া আছে। টোটাল পরিবার আছে 1,500-এর মতো, অনলি 1,500-এর মতো পরিবার। এখন আপনি আইডিয়া করতে পারেন মাত্র 1,500 ফ্যামিলি কথা, আপনি বম জাতিগোষ্ঠীর জনসংখ্যা কত হতে পারে। বম জাতিগোষ্ঠীর জনসংখ্যা কোনোভাবেই কিন্তু 15,000-এর উপরে না, 15,000-এর নিচে। আপনি যদি আমি আপনাকে এটার জন্য উইকিপিডিয়া সার্চ করতে বলতেছি, আপনি উইকিপিডিয়াতে দেখবেন, উইকিপিডিয়াতে সার্চ দেবেন, 91 সালে যে আদমশুমারি সেই অনুযায়ী মনে হয় 6,000 কি 6,500 7,000 এরকম দেখাবে সংখ্যাটা। আর যদি আপনারা আপডেটেড 2022-এর সময়কার একটা জরিপের যদি আপনারা দেখেন বম জাতিগোষ্ঠীর জনসংখ্যা কত, সেখানেও আপনি দেখতে পারবেন 11,000 12,000 বা 13,000 এর উপরে না, এইরকম একটা সংখ্যা হয়তো বা দেখাবে, কোনোভাবেই 15,000-এর উপরে না। এই হলো বিষয়টা। একটা সময় বমরা ধারণা করা হয়, আমি যতটুকু জানি, যতটুকু শুনছি, তারা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল অথবা প্রকৃতি পূজারী ছিল। আপনি একটু আগে যে কথাটা বললাম সেটাতে আপনারা হয়তো বুঝে গেছেন। জীবনের যাবতীয় কর্ম, শিকার পর্ব, নৃত্যগীত, পানাহার, দেবতার উদ্দেশ্যে যজ্ঞ নিবেদন, এই সব কিছুই সম্মিলিতভাবে সম্পাদন করার যে রীতি, এইখান থেকে বম নামটারই উৎপত্তি আসছে। তার মানে এই শব্দগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারতেছেন যে বম জাতিগোষ্ঠীর সঙ্গে এখনকার যে খ্রিস্টান ধর্ম তারা পালন করে সেটার সঙ্গে একটা দূরত্ব। এটা যদিও 100 বছর হয়ে গেছে। আগে বেশিরভাগ পাহাড়ের মানুষই প্রকৃতি পূজারী ছিল বা বৌদ্ধ ধর্ম অনুসারী ছিল। আজকে আমি যে ল্যান্ডটাতে বসে আছি, এটা অনেক দীর্ঘ আলোচনা হবে তখন। আজকে আমি যে ল্যান্ডটা বসে আছি রংপুর, আপনারা যদি এই অঞ্চলও দেখেন, এটাও বেশিরভাগই প্রকৃতি পূজারী বা বৌদ্ধ ধর্ম এরিয়া ছিল। তো এখন এই জিনিসগুলো কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হতে 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 হিন্দু ধর্মের আধিক্য আসছে, তারপরে দেখা গেল যে মুসলিম হয়েছে এই ভূখণ্ডের মানুষ এবং বিভিন্ন অঞ্চলে। আপনি তো এটার খুব বড় একটা উদাহরণ আপনি ফোর্টগুলো দেখলেই বুঝতে পারেন। আপনি মহাস্থানগড়, আপনি সোমপুর মহাবিহার, এগুলো সব তো মানে বুদ্ধিস্ট স্ট্রাকচার, এটা সবই দেখতেছে। ময়নামতি, কুমিল্লা, তো এতগুলো সীতারকোট, দিনাজপুরে যে আমার বাড়ির পাশে এই দিকে, তো এই জায়গাগুলো দেখলেও আপনারা বুঝতে পারেন যে একটা সময় এই জায়গাটা বুদ্ধিজমের একটা বড় প্রভাব ছিল এই অঞ্চলটাতে। তো সে জায়গা থেকে আমাদের এখানেও যেমন প্রচুর বুদ্ধিস্ট ছিল, পাহাড়েও স্বাভাবিকভাবে পাহাড়ে প্রচুর ধর্মান্তরিত হয়েছে, খ্রিস্টান হয়েছে অনেকে মোরো জাতিগোষ্ঠী আমরা জানি যে প্রকৃতি পূজারী, তারা খ্রিস্টান হয়েছে। তো এই জাতীয় ব্যাপারগুলো এবং খুমি, খিয়াং অনেকেই হয়ে গেছে কিন্তু। তো ত্রিপুরা তো অনেকেই খ্রিস্টান হয়ে গেছে। তো এই জায়গায় খ্রিস্টান মিশনারিগুলো আসার পর ব্যাপক আকারে একটা জনসংখ্যা করতেছে এবং বমদের এখন 100% আপনি বলতে পারেন যে তারা খ্রিস্টান, সবাই 100%। খুব আমি কোনো বম পাড়া পাইনি এখন পর্যন্ত, যারা আমরা যখন ট্রাভেল করা শুরু করি তারপর থেকে আসলে পাইনি যে কোনো বম পাড়া খ্রিস্টান বাদে কোনো বম পাড়া। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বা আমি যতটুকু দেখছি ততটুকুতে পাইনি, এখন অন্য করে থাকতে পারে। যে রেঞ্জটা এই লাইনটাতে আপনারা খেয়াল করেন যে মিজোরামের সঙ্গে চীনের সঙ্গে যে রেঞ্জটা আমাদের আসলে ভাগ করে দিছে, সে রেঞ্জটা কিন্তু মদক রেঞ্জ এবং আপনারা জানেন খুব উঁচু একটা রেঞ্জ। এবং বমরা কিন্তু এই উঁচু পর্বত শিখরের ঠিক মাঝামাঝি একটা জায়গায়, খুব দুর্গম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে তারা কিন্তু বসবাস করতো এবং বসবাস করে। এখনও আমরা যে অঞ্চলগুলো দেখতে পাই প্রচুর দুর্গম অঞ্চল। এই দুর্গম অঞ্চলের কারণে এই জন্যই বললাম যে তারা অনেক আগে থেকেই এই অঞ্চল বসবাস করে, তারা ভূমিপুত্র, এটা নিয়ে কোনো সন্দেহ। কারণ চাকমা মারমারা অপেক্ষাকৃত তাদের মধ্যে অনেকগুলো চেঞ্জ আসছে। যেমন তারা একটা রাঙ্গুনিয়ার দিকে কিন্তু বসবাস করতো। আপনারা যদি এখনও দেখেন যে চাকমা রাজবাড়ি থেকে শুরু করে অনেক কিছু কিন্তু এই সাইডটাতে চিটাগং অঞ্চলে, তার মানে তারা কিন্তু অনেকটা শহরের সঙ্গে কানেক্টেড। এবং এটা আগে থেকে ঐতিহাসিকভাবে কার্পাস মহল ছিল এক সময়, সেখান থেকে তুলা, পৃথিবীতে সবচেয়ে ভালো তুলা কিন্তু, সেটা অন্য আলোচনাতে যাচ্ছে না। এখন আপনারা বমদের দেখবেন তারা কিন্তু আসলে এই ভিতরে প্রত্যন্ত অঞ্চলগুলোতে সেটা কিন্তু আগে থেকে বসবাস করতো। এটা কিন্তু নতুন না। বমরা যে ওখানে নতুনভাবে বসবাস করতেছে বা নতুন কোনো বসতি গেছে বা ওখানে কোনো বাঙালি পুনর্বাসন করানো গেছে, বিষয় এরকম। যদি এতটাই দুর্গম এবং কাজেই স্বাভাবিকভাবে কিন্তু তারা নদী থেকে দূরে এবং উপরের পাহাড় সারিতে, উপরে একদম উঁচু পর্বত শিখরে
বলা যায়, হ্যাঁ, বা শিকড় বা তার পাদদেশের যে পাহাড়গুলোতে, পাহাড়ের চূড়োগুলোতে, এই অপেক্ষাকৃত এই অঞ্চলগুলোতে সাধারণত বমরা বসবাস করতো এবং তারা শিকারী ছিল, শিকার করতো। এবং তাদের বাড়িঘর নির্মাণ পদ্ধতি আমাদের পাহাড়ের অন্যান্য যে জাতিগোষ্ঠীর বাড়িঘর নির্মাণ পদ্ধতি প্রায় একই। আপনারা জানেন, খুঁটি পুঁতে 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 তারপরে তার উপরে স্ট্রাকচার করে ঘর করে, মাচাং ঘরের মতো ঘর করে। ঠিক একইভাবে বমরাও কিন্তু বাড়িঘর করে। পাহাড়ের আসলে ম্যাক্সিমাম জাতিগোষ্ঠীর বাড়িঘর নির্মাণ পদ্ধতিটির সঙ্গে কিন্তু এইটা আবার আসছে মানে তখন আবার আরেক আছে। এটা কিন্তু ভূমি থেকে উপরে, এটা এই যে থাইল্যান্ড একটা দেশ আমরা শুনি না, এটা মূলত থাইল্যান্ড, এটা আসলে ভূমি থেকে উপরে, হ্যাঁ, উপরে থাকার যে পদ্ধতিটা, ঘর বানানোর পদ্ধতি, এখান থেকে কিন্তু আসছে এই নামটা। তো কিন্তু আমরা থাইল্যান্ডে গিয়েও কিন্তু আপনারা দেখতে পারেন যে এই স্ট্রাকচার, আপনার গ্রামীণ জায়গাগুলোতে যাবেন, দেখবেন যে এই স্ট্রাকচারের বাড়িঘর ওখানেও নির্মাণ করে। পাহাড়ি অঞ্চলগুলো যেগুলো আছে সেখানে মূলত বাড়িঘর নির্মাণ পদ্ধতিটা প্রায় একই। তার মানে বেসিক জায়গাটা আমরা মানে দুটো জিনিস জানতে পারলাম। বমদের জনসংখ্যা কোনোভাবে 15,000-এর উপরে না, 70টার মতো গ্রাম আছে। এই হলো টোটাল ব্যাপারটা। এখন আপনি আসেন, ঐতিহাসিকভাবেই তারা যেহেতু এই অঞ্চলগুলোতে বসবাস করে, আপনারা বাংলাদেশ জন্মের পর থেকে এখন পর্যন্ত দেখবেন বমদের পাহাড়ি জাতিগোষ্ঠী, মানে এটা ম্যাক্সিমাম পাহাড়ি জাতিগোষ্ঠীদের এই অভ্যাসটা আছে। তারপর আমি স্পেসিফিক আজকে যদি বমদের নিয়ে আলোচনা করতেছি, এখানে আমি বমদের নিয়েই বলতেছি। তারা কিন্তু তাদের বিচার সালিশ থেকে শুরু করে সামাজিকভাবে যে সমস্যাগুলো তৈরি হয়, বা আপনারা বসবাস করতে গেলে নিজেদের মধ্যে যে তৈরি হয়, বমদের এইসব মীমাংসার জন্য কিন্তু কখনও কিন্তু সরকারি সংস্থা হোক বা আদালত হোক, আইন হোক, শরণাপন্ন হন না। তাদের কিন্তু বম কাস্টমারি ল গ্রন্থের নির্দেশিকা অনুসারে, বম কাস্টমারি ল গ্রন্থের নির্দেশিকা অনুযায়ী কিন্তু তারা তাদের নিজস্ব আচার, এবং পাহাড়ে কিন্তু এটা কিন্তু বলবো এখন এই জন্য কিন্তু 3 পার্বত্য জেলা আপনার দেখবেন 3টা সার্কেল চিফ আছে। এগুলো প্রয়োজনীয়তা থাকে, এইটা প্রয়োজনীয়তা আছে বলেই কিন্তু আসলে আছে। রাজা যে আমরা বলি, খাগড়াছড়ি রাজা, রাঙ্গামাটির রাজা, যেমন মং সার্কেল খাগড়াছড়ি, তারপরে হলো আপনার হলো চাকমা সার্কেল হলো রাঙ্গামাটি, বোমাং সার্কেল হলো আমাদের বান্দরবান। তো এই জিনিসগুলো হয়েছে, এটাও কিন্তু তাদের নিজস্ব কিন্তু একটা ব্যবস্থা আছে। বমদেরও আবার তাদের নিজস্ব একটা ব্যবস্থা আছে। তো সেই অনুযায়ী কিন্তু তারা কিন্তু আসলে এই জিনিসগুলোকে বিচার সালিশে, এটা কিন্তু থানা পর্যন্ত বা এই জায়গা পর্যন্ত কিন্তু খুব কম আসে সাধারণত। এবং এটা আমি লাস্ট যখন বমপাড়াগুলোতে আসছি তখনও আমি দেখতে পেয়েছি যে তারা কিন্তু আসলে এই জায়গাগুলোতে কম আসে। এই এতগুলো কথা বলার কারণ, বর্তমানের সঙ্গে যদি আমি বমদের সম্পর্কে আমি আগে যদি জিনিসগুলো বলি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। বম জাতিগোষ্ঠীগুলোকে নিয়ে আমি চাচ্ছি যে একটু বিস্তারিত আলোচনা হোক, এবং এই কারণে যে ইউটিউবে এসে কথা বলা এবং এই প্ল্যাটফর্মে এসে কথা বলা, আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে আমরা নিয়মিতভাবে এভাবে কথা বলার চেষ্টা করবো। আপনার কোনো ভুল ভ্রান্তি হলে আমাকে বলতে পারেন। এবং আমরা একটা নৃত্য করতে, চেরাও নৃত্য, এবং এই চেরাই নৃত্যটা কিন্তু খুব জনপ্রিয়। এটা কিন্তু আপনার বিশ্ব ঐতিহ্যের তালিকায়ও আছে, আমার যদি ভুল না হয়ে থাকে। আমি আমার স্মৃতি থেকে বলতেছি। এবং এটা বাঁশ দিয়ে করা এই নৃত্যগুলো কিন্তু এখনও কিন্তু তাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এই জিনিসগুলো। তার মানে এটা কিন্তু খুব পুরনো একটা কালচার, এবং তারা কিন্তু এখনও ওই জিনিসগুলো ধরে রাখছে। আমি অনেকগুলো বম ফেস্টিভ্যালে যাওয়ার সৌভাগ্য হয়েছে। তারা কিন্তু এখনও তাদের পুরনো গান, পুরনো সংস্কৃতি, পুরনো খেলাধুলা, পুরনো এই জিনিসগুলো কিন্তু তারা এখনও ধরে রাখার কিন্তু সবসময় চেষ্টা করতে। হয়তো তাদের ভাষায় নামটা অন্য, আমি সবগুলো নামগুলো বলতে পারতেছি না। নামগুলো বলতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু আমি আসলে এতটা অভিজ্ঞ না। আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু জানি ততটুকু আমি জানাবো। তারপর আমি ব্যক্তিগত অভিজ্ঞতা, একটু ভিডিওটা আজকে বড় হবে, এবং আমি চাচ্ছি যে এই জিনিসগুলো যেন একটা মানুষ যারা আসছে বম জাতিগোষ্ঠীর সম্পর্কে পূর্ণাঙ্গ যেন একটা ধারণা পায়, অন্ততপক্ষে যেন সে বলতে পারে যে এটা নিয়ে কিন্তু যেন আমরা বলতে পারি। এখন আসে এই যে একটা জাতিগোষ্ঠী, চমৎকার একটা জাতিগোষ্ঠী, এই জাতিগোষ্ঠীটা যে আমরা যে আজকে বলতেছি কুকিচিন, আমি খুব আশ্চর্য হলাম আজকে একটা নিউজ দেখে যে চট্টগ্রামে নাকি কোথায় মানে কোনো গার্মেন্টসে কুকিচিনের পোশাকের অর্ডার দিছে, সে মনে হয় 20,000-20,000-এর উপরে। আমি জানি না দেশটা নিয়ে কী চলতেছে। এই জাতিগোষ্ঠীর মানুষে ভাই বাংলাদেশে 15,000-এর উপরে নাই, তাহলে তার মধ্যে আবার 15,000-এর উপরে নাই। এই জাতিগোষ্ঠীর মানুষে কিন্তু 15,000-এর নিচে, 12-13,000, 70টা পাড়া, 1,500-এর মতো পরিবার। আপনি বাংলাদেশে এটা কিন্তু আপনি সরকারি যে তথ্য আছে, ডাটা আছে, আপনি এখানে গেলেই পাবেন কিন্তু আপনি কতগুলো পাড়া আছে। তা এখন 60-70টা পাড়া,
তার মধ্যে অনেকগুলো পাড়া নাই, একেবারে নাই হয়ে গেছে। সে পাড়াগুলো ধরেন বেশিরভাগ লোক পালায় বিভিন্নভাবে, কিন্তু মিজোরামে গিয়ে লেবারিগিরি করতেছে, এ করতেছে, ও করতেছে, খুব খারাপ অবস্থা। এবং তারা শরণার্থী শিবির আছে, এইরকম পরিস্থিতিতে চলে গেছে। এই কুকিচিন সংকটটা যখন শুরু হয়, কুকিচিন সংকটের পর এই জায়গায় চলে গেছে। কিছু মানুষকে যাকে তাকে ধরছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকদিন আগেই লালেন কিমবম কিছুদিন আগে মারা গেল কারাগারে। আপনারা জানেন কীভাবে মারা গেল ছেলেটা। যাই হোক, সে প্রসঙ্গে আমি এখন যাচ্ছি না। তারপরে আপনি দেখতে পারবেন যে এই যে একেবারে শিশু, বৃদ্ধ থেকে শুরু করে একদম কোলের বাচ্চা থেকে শুরু করে সবাইকে জেলে পুরে রাখা হয়েছে। এবং পাড়া এক একটা করে পাড়াতে আপনি গিয়ে দেখেন পুরুষ মানুষ কয়টা আছে। আপনি পাইকং পাড়া যান, আপনি রনিন পাড়া যান, আপনি এই সাইডগুলোতে যান না, আপনি এইদিকে বমপাড়াগুলোতে যান, আপনি দেখেন চঞ্চঙ্গা পাড়া অনেকগুলো বিলীন হয়ে গেছে, ওইদিকে প্রচুর চঞ্চঙ্গাও বসবাস করে। এই চঞ্চঙ্গা পাড়া বলে এই যে রনিন পাড়ার কথা বললাম, ওখানে একটা চঞ্চঙ্গা পাড়া আছে, এবং ওই পাড়ার লোক গিয়ে দেখেন কতটুকু আছে, এবং বমপাড়াগুলোতে কতটুকু আছে। তো এখন 13,000 14,000 যদি জনসংখ্যায় হয়, তার অর্ধেকেই তো নাই ভাই, অর্ধেকেই তো দেশান্তর হইতে বাধ্য হয়েছে। কিছু মানুষ ঢাকায় আছে, চিটাগাঙ্গে আছে, তারা বাড়িও যায় না, 3 বছর 4 বছর 5 বছরও বাড়ি যাচ্ছে না, ভয়ে যাচ্ছে না, কারণ যখন তখন তাকে গ্রেপ্তার করা হতে পারে এই ভয়গুলোতে। এবং হয়েছেও তো, আপনারা দেখেন আপনার বান্দরবান ঢোকার আগে যে আর্মি ক্যাম্পটা আছে, একটা ছেলে নটরডেমে পড়ে, তাকে ওইখানে শুধু বম দেখে তাকে ওখান থেকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে জেলে পড়ল, সন্দেহ কি কুকিছে। তো এই যে একটা রাষ্ট্রীয় নিপীড়ন হচ্ছে, এই জাতিগোষ্ঠীটাকে আপনারা কত মানে প্রোপাগান্ডা দেবেন। এই কুকিচিন বলতে বলতে পুরো একটা জাতিগোষ্ঠীকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এবং এই যে 20,000 নাকি তাদের পোশাক পাওয়া গেছে, আরে ভাই ওই জাতিগোষ্ঠীর লোকে তো এখন আপনার 10,000 নাই, এইরকম একটা পরিস্থিতিতে চলে গেছে। 10,000 আপনি অ্যাক্টিভ লোক তো আপনি 3,000 4,000 লোক পাবেন হয়তো পার্বত্য চট্টগ্রামে, এইরকম একটা অবস্থা। পার্বত্য চট্টগ্রামের হিসাবে মোট জনসংখ্যা হিসেবে বমরা আপনি দেখেন তো কয় নম্বরে, কতটুকু অল্প কয়েকটা লোক। এখন এই জায়গাটাতে এই জন্যই কথা হলো যে বমদের বর্তমান অবস্থায় এই আপনারা অতীতটা তো জানতে পারলেন, বম জাতিগোষ্ঠীটা কীরকম মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যে কারণ অনেকে জানে, খুব প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম, কারণ অনেকে যারা আমি খুব বেশি ডিটেলে গেলাম না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনাদেরও শুনতে ভালো লাগবে না। আমি চাচ্ছি বেসিক যে বম জাতিগোষ্ঠীটা কীরকম সেতটুকু মানে ততটুকু অন্তত ধারণাটা হলো। এবং আমি পর্যটনের থ্রুতে আমরা এই বমপাড়াগুলোতে আমরা দীর্ঘদিন পর্যটন করছি। আমরা কিন্তু লুংলাই পাড়াতে পর্যটন করছি, ওদিকে অনেকগুলো ঝর্ণাতে আমরা গেছি। ওই পাড়ার লোকদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, এবং একটা সময় আমরা দিনের পর দিন গেছি। আমি শুধু না, আমার সঙ্গে অনেক ট্রাভেলার ট্রেকার, কিন্তু আমাদের অনেক বন্ধুবান্ধব, কিন্তু ভাই যারা আমরা তো কমার্শিয়ালি ট্যুরিজম করি, এবং সেখানে কিন্তু আমাদের প্রচুর লোকজন গেছে। আমরা কিন্তু রনিন পাড়াতে প্রচুর লোকজন গেছে, সেখানে যেতে যেতে তাদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। সেই জায়গাগুলো, সেই স্মৃতিগুলো আমরা দেখতে পাচ্ছি। যে লোকটা আমার সঙ্গে আমি এর আগে এটা বিষয়ে কথা বলতেছি, তারপরে একটু বলি। এবং যে লোকটা আমার সঙ্গে ঝিরিতে তার সঙ্গে দেখা হয়েছে, সে মাছ ধরতেছিল, সেই লোকটা নাকি কুকিছে। এইরকম এমন লোকদের মানে ধরে নিয়ে গেছে, খুব দুঃখজনক। সিপ্পি পাড়ার কার বাড়ি, আপনি ভাই তাদেরকে সন্ত্রাসীদেরকে আপনারা ধরতে পারেন না, এটা আপনাদের ব্যর্থতা। আপনারা সাধারণ মানুষের উপর ওই ক্ষোভ মেটান কেন? আপনার কতজন, আমি রাষ্ট্রীয় বাহিনীর কাছে প্রশ্ন, আমার তাদের কাছে প্রশ্ন, আপনারা কতজন সন্ত্রাসীকে ধরতে পারছেন? প্রকৃত সন্ত্রাসী কতজনকে ধরতে পারছেন? আপনারা যদি ধরতে না পারেন, আপনারা সাধারণ মানুষকে আপনারা ধরতেছেন কেন? আপনারা তাদেরকে ধরতেছেন না কেন? আপনাদেরকে সেই সক্ষমতা নেই? সক্ষমতা না থাকলে সে নিয়ে কথা বলেন আপনারা, যে হ্যাঁ ভাই আমাদের সক্ষমতা নেই, কিন্তু আপনারা সাধারণ মানুষের সঙ্গে এরকম করতেছেন কেন? এই জিনিসটা খুবই খারাপ হচ্ছে, খুবই ন্যাক্কার হচ্ছে। আমি জানি না পার্বত্য চট্টগ্রাম নিয়ে কী হচ্ছে, কি করতে চাচ্ছে রাষ্ট্রীয় বাহিনীর চিন্তাভাবনা কি, রাজনৈতিক দলগুলো ভাবে কি না, দেশের মানুষ ভাবে কি না। এইভাবে তো বিচ্ছিন্নতাবাদী তৈরি হচ্ছে দিনের পর দিন। যখন এইরকম চলতে থাকবে, আপনি একটা জাতিগোষ্ঠীর উপর শুধু ব্লেম দিয়ে যাচ্ছেন, ব্লেম গেম শুধু খেলেই যাচ্ছেন, আলটিমেট কী হবে? দেশান্তর হইল। ওই জায়গাটাতে গিয়ে আপনারা ধরলাম সেটেলার গিয়ে পুনর্বাসন করে দিতে পারবেন ওখানে, ওই অঞ্চলগুলোতে। ওই অঞ্চলগুলো সেটেলার পুনর্বাসন করার মতো অঞ্চল না। তো সেটেলারদের পুনর্বাসন করেছেন তো অপেক্ষাকৃত সমতল জায়গাগুলোতে, ভালো জায়গাগুলোতে, যেগুলো চাষযোগ্য জমি, যেগুলো প্লেনল্যান্ডের মতো আবাদ করা যাবে, এইরকম জমিতে আপনারা সেটেলার পুনর্বাসন করেছেন। আপনারা তো ওই দুর্গম পাহাড়ে গিয়ে সেটেলার তো বসানোর সাহসও করবেন না। তো আপনাদের এই যে জায়গাগুলো তৈরি হচ্ছে, আপনারা, আমার রাষ্ট্র, সে তো আমার দেশের নাগরিক। আমার কথা হলো তাকে তো আপনি সে তো এই ভূখণ্ডের মালিক, সে এই রাষ্ট্রের মালিক। আমার বন্ধুর বাচ্চা সে নাই, সে হলো পালা গিয়েছে মিজোরামে, একটা ছোটো বাচ্চা কোলে পিঠে করেছে। এই বাচ্চাগুলোর কী অপরাধ? এবং তারা কি কুকিছেন? তারা কবে আসলে এই নিপীড়ন বন্ধ হবে এটা জানি না। এই যে জেলের মধ্যে, কারাগারের মধ্যে একটা ছেলে মারা গেল, এইসব
এইসবকে বিচারহীনতা সংস্কৃতি যত বাড়তে থাকবে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি তত খারাপের দিকে যাবে। তো আমরা আশা করব যে রাষ্ট্রের বোধোদয় হবে, রাষ্ট্রের বৃহৎ জাতিগোষ্ঠী তাদেরও কিন্তু এই বিষয়ে খোলামেলা কথা বলা দরকার, যে আপনি যাকে যে স্পেসিফিক যে অপরাধী, আমি বারবার করে বলতেছি, যে অপরাধী শুধুমাত্র আপনি তাকেই ধরেন না কেন, আপনি কেন সাধারণ মানুষরা নিপীড়িত হবে, কেন সাধারণ মানুষরা এরকম এই দুর্বিষহ অবস্থার মধ্যে পড়বে, কেন সাধারণ মানুষ এই নির্যাতন নিপীড়নের শিকার হবে, কেন সাধারণ মানুষ এরকম জেলে পচে মরবে, জেলের মধ্যে কেন সাধারণ বমনারীর একজন বাচ্চা হবে, গর্ভবতী মহিলা, সে কি ব্যাংক ডাকাতি করতে গেছে? এটা হাস্যকর। এই শিশুরা যাদেরকে ধরা হয়েছে তারা কি ব্যাংক ডাকাতি করতে গেছে? মানে কথা হলো যে আপনি প্রকৃত অপরাধী, আপনার ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত থানচিরুমাতে এরকম কতজনকে ধরা গেছে সেই লিস্টটা আমরা জানতে চাই, যে কারা কারা জড়িত, স্পেসিফিক আপনার কার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এখানে তো সিসিটিভি ফুটেজে দেখা গেছে কারা কারা করছে, তাহলে তাদের মধ্যে কতজনকে ধরা গেছে, এই জবাবটা কে দেবে? এই জবাবটা কি রাষ্ট্রীয় বাহিনী দেবে? আমরা তাদের কাছে জবাব চাই। আপনারা সন্ত্রাসীদের ধরেন, কিন্তু আপনারা বিনা অপরাধে, আপনার যে অপরাধ করেনি শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে এই মানুষগুলোকে ধরা বন্ধ করেন। পুরো একটা ঘটনার জন্য, কিছু মানুষের কর্মকাণ্ডের জন্য পুরো একটি জাতিগোষ্ঠীকে আপনি দোষী করতে পারেন না। যেখানে আপনার বাবার অপরাধে ছেলেকে কোনো দ্বন্দ্ব দেওয়া যায় না, বা ছেলের অপরাধে বাবাকে দ্বন্দ্ব দেওয়া যায় না, সেখানে কে না কে কী অপরাধ করলো সেইটার জন্য আপনি একটা পুরো জাতিগোষ্ঠীর উপর আপনি নিপীড়ন চালাবেন, নির্যাতন চালাবেন, এবং দেশান্তরী হওয়ার মতো ঘটনা হবে, এবং জেলখানায় বাচ্চা প্রসবের মতো ঘটনা হবে, শিশুরা এখনও জেলে, এইরকম পরিস্থিতি তৈরি হবে। এই বাংলাদেশ আমরা কেউই দেখতে চাই না। এই বাংলাদেশ, আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, যে বাংলাদেশটাতে প্রতিটা জাতিগোষ্ঠী, বাংলাদেশে বাঙালি বাদে আরও 45টা জাতিগোষ্ঠীর মানুষ আছে, তারা সবাই একত্রে, আমরা সবাই একত্রে এখানে ধর্ম, বর্ণ, জাতি, গোত্র সব কিছু নির্বিশেষে সবাই একত্রে শান্তিতে বসবাস করতে চাই, এবং প্রতিটা নাগরিকের সম অধিকার নিশ্চিত হোক, এটা চাই। তো ভালো থাকবেন, আজকের মতো এখানেই রাখলাম। শুভরাত্রি।